নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের এক অদ্ভুত ঘটনা শোনাবো। ঘটনাটি ভয়াবহতা অন্যরকম। ভৌতিক ভয়াবহতা বলতে আমরা যেটা বুঝি সেই রকম ব্যাপারটা এই ঘটনায় ঠিক নেই, কিন্তু ঘটনাটি বড়ই অদ্ভুত। তাহলে আর দেরি না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। অমিতাভ বাবু অর্থাৎ যে ভদ্রলোকের জীবনে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে, তার বয়ানে হুবহু তোমাদের কাছে তোমাদের বোঝার সুবিধার্থে ঘটনাটি তুলে ধরলাম। আমি আর আমার স্ত্রী মধুমিতার দাম্পত্য জীবনের 1 বছর অতিক্রান্ত হলো। এক বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের প্রথম পরিচয়। এরপর দুই পক্ষের পরিবারের পারস্পরিক সম্মতিতেই আমাদের এই সম্পর্ক বিয়ের রূপ নেয়। বিয়ের পর বেশ ভালোভাবেই কাটছিল আমাদের সুখের সংসার, কিন্তু একদিন এই সংসারেই অযাচিতভাবে কারোর কুনজর পড়ল। ঘটনার দিন অর্থাৎ শনিবার দুপুরে মধুমিতা একটা কাজে বাইরে যাওয়ার সময় বলে যে কাজ শেষ হলেই ও বাড়ি ফিরবে। কিন্তু রাত প্রায় 11:30 বেজে যাবার পরও যখন মধুমিতা বাড়ি ফেরে না, তখন আমি ও আমার বাড়ির লোকজন চিন্তায় পড়ে যাই। কারণ মধুমিতা অফিসে বেরোয়, বাইরে বেরোয় ঠিকই, কিন্তু সবসময়তেই সময় মতোই বাড়ি ফিরে আসতো। এরপর আমি মধুমিতার ফোনে অনেকবার ফোন করলাম, কিন্তু সেটা আউট অফ রিচ দেখাচ্ছিল। আমি তখন মধুমিতার অফিসের সহকর্মী থেকে তার বন্ধু বান্ধব, বাপের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সকলকেই ফোন করে তার ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু তারা কেউই কিছু বলতে পারে না। বাধ্য হয়ে আমি স্থানীয় থানায় মধুমিতার নামে একটা মিসিং ডায়েরি করি। স্থানীয় থানার অফিসার ইনচার্জ বিকাশ বাবু আমার বাবার বন্ধু, স্থানীয় বা শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে। তিনি প্রথমে আমার কাছ থেকে পুরো ঘটনাটা মন দিয়ে শুনলেন। এরপর তিনি আমাকে মধুমিতার ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই সব প্রশ্নের উত্তর দিতে দিতে কথা প্রসঙ্গে আমি ওনাকে জানাই যে আমার স্ত্রী মাঝে মধ্যে একটা কিউরিও শপ, একটা মূর্তির দোকানে যেত, কারণ তার বরাবরই স্থাপত্য আর ভাস্কর্য এসবের প্রতি আকর্ষণ অনেক বেশি ছিল। ওই কিউরিও শপ থেকে বেশ কিছু টুকটাক জিনিসপত্র মধুমিতা বাড়িতে কিনে নিয়ে এসেছিল। এরপর বিকাশবাবু জিজ্ঞাসা করলেন এই মিসিং এর ব্যাপারে কাউকে সন্দেহ হয় কিনা, মধুমিতার সাথে কারো কোনো ব্যাপারে কোনো সমস্যা হয়েছিল কিনা। উত্তরে আমি বললাম, না, সেভাবে তো কাউকে সন্দেহ করার কোনো অবকাশ নেই, আর আমার স্ত্রী মধুমিতা সবসময়তেই বেশ হাসি খুশি একটা মানুষ, তাই কারোর সাথে সমস্যার কিছু ব্যাপার আমার তো অন্তত জানা নেই। পরদিন সকালে বিকাশবাবু সার্চ ওয়ারেন্ট ও 2 জন লোক নিয়ে ওই মূর্তির দোকানে যান। দোকান মালিকের নাম তরুণ। প্রথমেই তরুণ মধুমিতার নাম শুনে একটু চমকে উঠলেও নিজেকে সামলিয়ে নিয়ে সে জানায় যে মধুমিতা ঘটনার দিন দুপুরবেলায় তার দোকানে এসেছিল ঠিকই, কিন্তু অল্পক্ষণ থাকার পরেই কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। বিকাশবাবু তরুণের দোকান, কারখানা সবই সার্চ করেন, কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় সেখান থেকে আবার
থানায় ফিরে আসেন। এভাবেই 2 দিন কেটে যায়, কিন্তু মধুমিতার কোনো খোঁজ না পাওয়ায় আমি আর আমার বাড়ির লোকজন ক্রমেই হতাশ হয়ে পড়ি। এক রাতে আমি মধুমিতার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মনে হলো যেন কেউ আমার মাথায় সযত্নে হাত বুলিয়ে দিচ্ছে। চমকে উঠে ঘুম ভেঙে চাঁদের অল্প আলোয় দেখলাম মধুমিতা আমার মাথার সামনে বসে আছে। আমি তাড়াতাড়ি করে বললাম, মধুমিতা, কোথায় ছিলে তুমি এই 2 দিন? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারি না। কান্না ভেজা গলায় মধুমিতা বলল, অমি, আমি আর এই জগতে নেই। তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে গিয়েছি। অমি, আমাকে খুব কষ্ট দিয়ে খুন করা হয়েছে। আমি খুব কষ্টে আছি অমি, যার থেকে মুক্তি তুমিই দিতে পারো আমাকে। আমি বিস্ময়ে হতবাক হয়ে বললাম, কি ভুলভাল বকছো মধুমিতা? খুন করা হয়েছে মানে? কে খুন করেছে তোমাকে? খুন করা হলে তুমি আমার সামনে কিভাবে এসেছো? আবারও মধুমিতা কান্না ভেজা গলায় বলে, একদম সত্যি বলছি অমি, আমি এখন আর কোনো জীবিত মানুষ নেই, এক অতৃপ্ত আত্মা। আমার খুনি তোমার চোখের সামনেই আছে, কিন্তু তাকে তোমরা দেখতে পাচ্ছ না। আর একটু ভালো করে চেষ্টা করো অমি, আমি জানি আমার খুনিকে ঠিক ধরতে পারবে তোমরা। পরদিন সকালে আমার কি মনে হওয়াতে স্থানীয় থানায় গিয়ে বিকাশবাবুকে আর একবার অনুরোধ করলাম মধুমিতার ব্যাপারে আর একটু ভালো করে তদন্ত করতে। আমার অনুরোধে বিকাশবাবু আবার তরুণের দোকান আর দোকানের পিছনের কারখানা, এই 2 জায়গা আর একবার ভালো করে সার্চ করেন। সার্চ চলাকালীন কারখানায় একটা নতুন তৈরি দেয়াল দেখে আমার নজর সেদিকে যায়। হঠাৎই আমার মনে হলো দেয়ালের ভেতর থেকে একটা অদ্ভুত গোঙালির শব্দ আসছে। কেউ প্রচন্ড কষ্টে গোঙালে যেরকম শব্দ হয় অনেকটা সেরকম। দেয়ালটা দেখে মনে হলো যেন 2-1 দিন আগেই তৈরি করা হয়েছে, কারণ একদমই দেয়ালটা শুকোয়নি, পুরো ভেজা নতুন তৈরি একদম একটা দেয়াল। আমার মনে একটু সন্দেহ হওয়াতে আমি বিকাশবাবুকে সেই দেয়ালটা দেখাই। তিনি লোক দিয়ে যেই দেয়ালটাকে ভাঙার ব্যবস্থা করেন, দেয়ালটা ভাঙতেই যা দেখতে পাই সেটা দেখার জন্য আমি, বিকাশবাবু, আমরা কেউই একদম প্রস্তুত ছিলাম না। আমরা সকলেই বিস্মিত হয়ে যাই। দেয়ালের ভেতর আমার স্ত্রী মধুমিতার মৃতদেহ। মধুমিতাকে খুন করে তার দেহটাকে দেয়ালের মধ্যে এমন ভাবে গাঁথা হয়েছে যাতে তার নিখোঁজের ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ না থাকে। কিন্তু এই কাঁচা দেয়ালটাই আমাদের কাছে একটা সূত্র হয়ে দাঁড়ালো। দোকানের মালিক তরুণকে কারখানায় ডেকে পাঠানো হলো, কিন্তু জানা গেল যে সে ফেরার। 2 দিন পর তরুণকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়, আর তার দোকান কারখানা সবকিছু সিল করে দেওয়া হয়। থানায় নিয়ে আসার পর প্রাথমিকভাবে তরুণ সব অস্বীকার করলেও ক্রমাগত জেরার মুখে অবশেষে সব স্বীকার করে সে। বিকাশবাবু বললেন, তাহলে আপনি পুরো ঘটনার মাস্টারমাইন্ড। এবার কেন খুন করলেন সেটা ভালো মানুষের মতো বলে ফেলুন দেখি, না হলে আমাদের কাছে অন্য উপায় আছে কিভাবে সত্যি কথা বের করতে হয়
তা ভালোভাবেই জানা আছে। তরুণ একটু জল খেয়ে বলতে শুরু করলো, মধুমিতা বিয়ের আগে মাঝে মাঝেই আমার দোকানে মূর্তি দেখতে আসতো। তার দৈহিক গঠন আর অপরূপ সৌন্দর্য দেখে প্রথম দর্শনেই আমার তাকে ভালো লেগে যায়। আমার মনের কামুক সত্তাটা হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে। আমি তাকে প্রেমের প্রস্তাব দিই, কিন্তু মধুমিতা আমাকে একদমই পাত্তা দেয়নি। ঘটনার দিন নববিবাহিতা মধুমিতাকে দেখে আমি মাথা ঠিক রাখতে না পেরে আর একবার তাকে প্রেমের প্রস্তাব দিই, কিন্তু সে আমার প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করে। আমি ঠিক করি মধুমিতাকে এক উচিত শিক্ষা দেব। আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমার কাছে একটা ব্লো পাইপ ছিল, যেটা আমি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেছিলাম। সেই ব্লো পাইপে বিষাক্ত একটা তীর লাগিয়ে রেখেছিলাম। মধুমিতা দোকান থেকে বেরোতেই যাবে এমন সময় পিছন থেকে ব্লো পাইপের সজোরে ফু দেওয়াতে সেই তীরটা মধুমিতার ঘাড়ে বিঁধে যাওয়ায় তীব্র বিষক্রিয়ায় সে ওখানেই মারা যায়। এরপর মধুমিতার লাশটা কারখানায় সরিয়ে রাখি আমি। পরদিন অর্থাৎ রবিবার সব কর্মীদের ছুটি থাকায় কারখানায় কেউ ছিল না। সেই সুযোগে মধুমিতার লাশটাকে আমি আর আমার অন্য এক বন্ধুর সাহায্যে দেয়ালের মধ্যে গেঁথে দিই, যাতে মধুমিতার নিখোঁজের ব্যাপারে কেউ কিচ্ছু টের না পায়। ভেবেছিলাম হয়তো কোনোদিনই ধরা পড়ব না, কিন্তু হায় কপাল, বিধি বাম। তরুণকে জেরা শেষে আদালতে চালান করা হয়, আর বিচারে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা হয়। সব শেষ হয়ে গেল, আমার জীবনটাই শূন্য হয়ে গেল। আজ নিজের হাতে মধুমিতাকে দাহ করে এলাম। বিধ্বস্ত, ক্লান্ত, শ্রান্ত দেহটাকে নিয়ে রাত্রে বিছানায় ফেললাম। হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে তাকিয়ে দেখি মধুমিতা আমার সামনে দাঁড়িয়ে আছে। মধুমিতার আত্মা আমার কাছে এসে বলল, অমি, এবার আমার মুক্তি, আমি চললাম না ফেরার দেশে, ভালো থেকো তুমি। জ্যোৎস্নার সাদা আলোয় মধুমিতার আত্মা বিলীন হয়ে যেতে লাগলো শূন্যে। মধুমিতাকে হারানোর বেদনায় আমার দু চোখ বেয়ে টস টস করে জল পড়তে লাগলো। আকাশের দিকে বিহ্বলভাবে তাকিয়ে মনে মনে বললাম, আমি তোমার ডাকের অপেক্ষায় রইলাম মধু। পারলে আমাকে যত শীঘ্র সম্ভব তোমার কাছে ডেকে নিও। বিদায় মধু, বিদায়। কণ্ঠরুদ্ধ হয়ে গেছে আমার। ঘটনাটি পাঠ করার পর মুখ থেকে আর একটাও কথা সরছে না আমার। কি বলবো, কিভাবে এই ঘটনাটির ব্যাখ্যা করব, সত্যি এই মুহূর্তে সেটা ভাববার মতন মানসিক অবস্থায় আর আমি নেই। অদ্ভুত এক ভারাক্রান্ত মন তৈরি হয়েছে আমার আজকের ঘটনাটি নিয়ে, তাই আর কোনো ব্যাখ্যার জায়গাতেই আমি গেলাম না। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। ঘটনাটির কোনো ব্যাখ্যা যদি তোমাদের কাছে থাকে সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছেও যদি এরকমই দুর্দান্ত কিছু ঘটনা থাকে আমাকে পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনাগুলি আমি সব বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারবো। আর আমার চ্যানেলের সব ঘটনার
সাক্ষী থাকতে হলে আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।